এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভালো করে চাঁদ মুখটা দেখে নে মালিহা, বিয়ে হয়ে গেলে নতুন রূপ পাল্টায় যাবে। মালিহা হাই তুলে বলল, ফালতু কথা বাদ দে, বিয়ে টিয়ে করলে ফোন দিস। পাত্রকে একবার সতর্ক সংকেত দিতে হবে। বান্ধবী নামের কলঙ্ক তুই। আচ্ছা। নীতি ধূপধাপ করে বাইরে চলে গেল। মালিহার একটু কোচিংয়ে যেতে মন চাইছে না। আখির বিছানায় তাকাতেই দেখলো হেডফোন কানে দিয়ে ল্যাপটপ চাপছে সে। তুষারের ব্যাপারটা কি একবার আখিকে বলবে? পরক্ষণেই মত পাল্টায় মালিহা। আখি যদি খারাপ ভাবে? অনিচ্ছা সত্ত্বেও উঠল সে। কাজ আর নামাজ পড়ে বিছানায় বসে রইল কতক্ষণ। আজকে এত বিরক্ত লাগছে কেন? দুজনে একসাথেই বের হলো। নীতি অটোতে উঠলে সেকেন্ড গেটের দিকে গেল মালিহা। দূরে এহসানকে দেখা যাচ্ছে। বৃষ্টি একটু থামতেই মানুষ বের হয়ে পড়েছে। দ্রুত সেই রাস্তা পাল্টে ফেলল মালিহা। হঠাৎ এহসানের প্রতি একটা শ্রদ্ধা কাজ করলো। সেদিনের পর ছেলেটা তাকে আর বিরক্ত করেনি, না ক্লাসে না অন্য কোথাও। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালো। আকাশে কালো মেঘ, মনে হচ্ছে যখন তখন ঝমঝমিয়ে আবার নামবে বৃষ্টি। তার ভাবতে দেরি হলো বৃষ্টি পড়তে নয়, হতভম্ব হয়ে গেল মালিহা। বের হওয়ার সময় বৃষ্টি কমে গিয়েছিল, ছাতা আর নেওয়া হয়নি। শক্ত একটা ধমক দিল নিজেকে। আশেপাশের দোকানও নেই একটু দাঁড়ানোর মতো। এসব ভাবতে ভাবতেই ভিজে গেল অনেকটা। দৌড়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দোতলায় বারান্দা, তার নিচ বরাবরই দাঁড়ালো মালিহা। বোরখার দিকে তাকাতেই বিরক্তিতে মুখটা তিক্ত হয়ে গেল। পিচ্ছিল কাপড়টা গায়ের সাথে এঁটে আছে। হলে ফিরে যাবে? ধমক নিশ্চিত। এর আগেও একদিন বৃষ্টির কারণে যাবে না বলে ফোন দিলে তুষার তাকে ধমক দিয়েছে। দম ছাড়লো মালিহা। এভাবেই যাবার সিদ্ধান্ত নিল। ঘন্টার কাঁটা নির্দিষ্ট সময় পেরিয়েছে। বৃষ্টির গতি কমতেই রাস্তায় নেমে পড়ল সে। 5 মিনিট হেঁটে কোচিংয়ে পৌঁছালো। ঢুকতেই মনে হলো শুনশান নীরবতা। কি ব্যাপার? ছেলে মেয়েরা এখনো আসেনি নাকি? অফিস রুমের লাইট জ্বলছে, বাকি সব রুমের লাইট বন্ধ। ওকে দিতেই তুষার বেরিয়ে এলো। আলো থালো তার বেশ। পাশের ফ্ল্যাটে সে থাকে, বলতে গেলে নিচতলাটা তার দখলে। মালিহা সোজা হয়ে দাঁড়ালো। তুষার আপাতমস্তক তাকে দেখলো। মালিহা কাঠ কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। এখনো কেউ আসেনি? এই ঝড় বৃষ্টিতে কে আসতে? তুষারের কণ্ঠটা কেমন যেন শোনালো। মালিহা তাকালো তার দিকে। সে এখনো মালিহার বোরখার দিকেই তাকিয়ে আছে, আজ একদম সরাসরি। ধারণা সত্যি হলো। মালিহার মন চাইলো কলমের নিব তুষারের চোখে ঢুকিয়ে দিতে। ঋতু আপু আসেনি? না, কেউ আসেনি। তুমি বসো, বরখা টরখা খোলো, ভিজে তো চোপসে হয়ে গেছো। পুরো কোচিংয়ে কেউ নেই। মালিহার কেমন যেন লাগলো। মুখটা ঢিপ ঢিপ করছে। নিতুর কাছে একবার ফোন দেবে। ছেলে মেয়েরা কেউ আসছে না কেন? জড়সড় ভঙ্গিতে চেয়ারে বসলো সে। হঠাৎ শব্দে ধ্যান ভাঙল। তুষার দাঁড়িয়ে আছে, তার পেছনের সদর দরজাটা বন্ধ। সে হেসে বলল, বৃষ্টির পানি এসে তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই হাসি দেখে মালিহার মনে হলো তার মাথা ঘুরছে। কোচিংয়ের সামনে একটা টিনশেড দোকান। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো আবদ্ধের ন্যায় ছুটোছুটি করছে। উল্লাস নৃত্য। তাদের উল্লসিত শব্দ ও গীতিকারের কাছে সুরের মূর্ছনা তৈরি করতে পারলেও মালিহার গায়ে শব্দগুলো যেন কাটার ন্যায় বিচ্ছে। শরীরে তখনও বৃষ্টির পানি, তার মাঝে নিজের জায়গা করে নিয়েছে স্বাদবিন্দু। তুষার তখনও দরজার সামনে দাঁড়িয়ে, দৃষ্টি অটল হয়ে আছে মালিহার দিকে। এভাবে ভেজা কাপড়ে থাকতে ভালো লাগছে তোমার? তুমি চাইলে আমি হেল্প করতে পারি। মৃগী রোগের ন্যায় মালিহার হাতটা কেঁপে উঠল। দাঁতে দাঁত বাড়ি খেলেও প্রচণ্ড গতিতে। মালিহা বুঝলো তাকে শক্ত থাকতে হবে, কিন্তু কেন শক্ত থাকতে হবে সেই চিন্তাটাই তাকে ভেতর থেকে বিবশ করে দিল। চেয়ারে বসে রইল মালিহা, পাথরের মূর্তির নাই। তুষার এক পা এগিয়ে আসতেই কারেন্ট চলে গেল। চোখের সামনে অন্ধকার দেখতেই যেন মালিহা আসল আলোর দেখা পেল। মুখটা উত্তেজনায় ধরফর করতে শুরু করলো। ব্যাগ হাতড়ে ফোন বের করতে যেয়ে সে বাধা পেল কয়েকবার। পরিবেশ মনে হচ্ছে আমাদের সাহায্য করছে, কি বলো মালিহা? ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই মালিহার মুখটা দৃশ্যমান হলো। তুষার এগিয়ে এলো। অন্ধকার ঘরে শুধু মালিহার মুখটা দেখা যাচ্ছে।
বৃষ্টির পানি ঘামের পানি মিলে একাকার অবস্থা। সন্তর্পণে মালিহার পাশের চেয়ারে বসলো তুষার। কণ্ঠ খাতে নামিয়ে বলল, মালিহা, তোমার এই শক্ত শক্ত ভাবটা দেখিয়ে কিন্তু আমি ভেতর থেকে নড়ে গিয়েছি। বি ইজি, এখানে অতিরিক্ত ভাবার কিছু নেই। হঠাৎই মালিহার চোখ যেন জ্বলে উঠল। ঘাড় ঘুরে তাকালো তুষারের দিকে। হালকা হেসে তুষার বলল, জবরদস্তি করতে কেমন লাগে তার অভিজ্ঞতা আমার নেই, তবে তুমি চাইলে আজ সেটাও হয়ে যাবে। তুষারের মুখের হালকা হাসিটা মালিহার ভয়ের আগুনে যেন হাওয়া দিল। বসে যাওয়া গলা থেকে সে খুব কষ্ট উচ্চারণ করলো, আমি আপনার কি ক্ষতি করেছি? অবুঝের মতো কথাবার্তা বলবে না তো। এখানে ক্ষতির কিছুই নেই, শুধু লাভ আর লাভ। আয়েশ করে বসলো তুষার। আমি চিৎকার করব। করতে চাইলে করো, এখানে আসার মতো কেউ নেই। আর সব টিচারদের আমি আসতে গ্রুপ নিষেধ করে দিয়েছি। গ্রুপ চেক করনি, এটা তোমার সমস্যা। আমি তো তোমাকে ডেকে আনিনি। পত্র পত্রিকা তেমন একটা পড়ে না মালিহা, তবে আশেপাশের ঘটনা ফেসবুকের দৌলতে কানে আসতে দেরি হয় না। চোখে ভাসে বর্ণনা করা চিত্র। আর তার মৃত্যুর শুরুটা কি এমনই হয়? মালিহা ফাঁকা ঠুক গেল। কাকে ফোন দেবে সে? কার কাছে সাহায্য চাইবে? ঠোঁটের আগায় অজান্তেই আল্লাহর নাম চলে এলো। ভাঙা কণ্ঠে কিছু বলার আগেই তুষার তার স্কার্ফে হাত দিল। সেই স্পর্শের রুক্ষতা মালিহার ভেতর পর্যন্ত পৌঁছে গেল। চট করে উঠে দাঁড়ালো সে। তুষার শক্ত কণ্ঠে বলল, পালানোর চেষ্টা করবে না মালিহা। বলতে বলতেই মালিহার কাছে যে দাঁড়ালো সে। মালিহা পেছাতে চাইলে খপ করে তার হাত ধরলো তুষার। আমাকে যেতে দিন তুষার ভাই। খুব কষ্টে বলল মালিহা। তুষার কি আগে থেকেই পরিকল্পনা এটা ছিল? সে জানতো মালিহা আসবে, এই একা কোচিংয়ে তার মরণ হবে। প্রশ্নই ওঠে না। দেখো মালিহা, বি লজিক্যাল। এখানে কে আমাদেরকে দেখতে আসছে? কেউ জানবেই না কি হচ্ছে। জাস্ট একটু এনজয়। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার। আমাকে তোমার রেপিস্ট টাইপ লোক মনে হয় নাকি? মালিহার কান ঝাঝা করে উঠল। হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টার ফলস্বরূপ কাঁধ থেকে ব্যাগ আর হাত থেকে ফোন পড়ে গেল। টর্চ থেকে গেল নিচে। মালিহার চিৎকার করতে মন চাইল। ভেতর থেকে ভয়টা ফুপে কান্না আকারে বের হলো। আমাকে ছেড়ে দিন তুষার ভাই, আমি মরেই যাব। এসব কথা আমাকে টলাবে না মালিহা। প্রথম দিন থেকেই তোমার পার্সোনালিটি আমার কাছে অ্যাট্রাক্ট করেছে। এমন একটা দিনের অপেক্ষায় আমি ছিলাম। আজ দেখো, তুমি নিজেই সুযোগ করে দিলে। কি মনে করো এই আলখাল্লা পড়ে থাকলে মানুষ কিছুই বুঝবে না? ছোট মানুষ। মালিহার বোরখায় টান দিল তুষার। কাঁধের কাছের সেফটি পিনে টান লেগে চামড়ার ভেতর ঢুকে গেল। হঠাৎ করেই জোরে ধাক্কা দিল মালিহা। তুষার টেবিল ধরে দাঁড়ালো। হাত ছাড়া পেয়ে ফোন উঠে ভেতরের একটা ক্লাসরুমে ঢুকে পড়ল মালিহা। সাথে সাথেই দরজা বন্ধ করে দিল। কপালের দুই পাশে শিরা দপদপ করছে। মালিহা বুঝলো না কি করবে। মন চাইল নিজের গলা নিজের হাতে টিপে ধরতে। আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও আল্লাহ। বলতে বলতে ঝরঝরে কেঁদে ফেলল মালিহা। কম্পনরত হাতটা দিয়ে মুখ চেপে ধরল। ফোন হাতে নিয়েও বুঝলো না কাকে কল করবে। এলোমেলো চিন্তার মাঝে মস্তিষ্কে ইতমিনানের মুখটা ওকে দিল তার বলে যাওয়া কথাটা। কোনো সমস্যা মনে হলে আমাকে ফোন দিবি, মনে থাকবে? মালিহাকে বেশি কষ্ট করতে হলো না। শেষবার ইতমিনানের সাথেই তার কথা হয়েছিল। একবার চাপ দিতেই ফোন চলে গেল ইতমিনানের কাছে। হ্যালো ভাইয়া। খট করে শব্দ হলো। দরজা বাইরে থেকে খুলে ফেলেছে তুষার। মালিহার কানে আর কিছুই ঢুকলো না। তুষার যখন তাকে টানতে টানতে ঘরের আরেক কোনায় নিয়ে গেল, তখন মালিহা শুধু নিজের মৃত্যুর দোয়া করল। ফোনটা অবহেলায় পড়ে রইল এক কোণে। ওপাশের অস্থির মানুষটার স্বস্তি ফেরাতে কেউ পাল্টা জবাব দিল না। মানিকের সাথে আজ বেশ কয়েকদিন যাবৎ দেখা সাক্ষাৎ নেই। ইতমিনান ভাবল লাল পাহাড়কে নিয়ে মানিকের ডেরায় যাবে, তবে আবহাওয়া তাকে অন্যদিকে নিয়ে গেল। ঝিরে ঝিরে বৃষ্টির মাঝে কর্দমাক্ত পথে যেতে মন চাইল না ইতমিনানের। বেশ ঝালা রাস্তায় হাঁটতে শুরু করলো সে। বিশাল কালো ছাতাটা তাকে এবং লাল পাহাড়কে বৃষ্টি থেকে বাঁচিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে কখন যে ভার্সিটির প্রথম গেটে এসে গেল ইতমিনান খেয়ালই করল না। লাল পাহাড়ের কণ্ঠে ধ্যান ভাঙল। সে একটা কুকুরের সাথে ঝগড়া করতে শুরু করেছে। আকাশের দিকে তাকালো ইতমিনান। বৃষ্টি আবারও বেড়েছে। লাল পাহাড়কে নিয়ে একটা দোকানের ছাউনিতে দাঁড়ালো। ছাতা বন্ধ করতেই মোবাইল বেজে উঠল। মালিহার নাম দেখে ঈষৎ হাসলো ইতমিনান। এখন তো কোচিংয়ে থাকার কথা।
তাহলে আবার কি হলো? ভ্রু কুচকেই কল রিসিভ করলো সে। ইথারে ভেসে এলো মালিহার অস্থির ভয়ার্থ কণ্ঠ। হ্যালো। হ্যালো, এই কি হয়েছে তোর? মালিহার আর কোনো শব্দ পেল না ইতমিনান, শুধু ভেসে এলো তার কান্নার শব্দ, সাথে পুরুষালী একটা কণ্ঠের আভাস। চিন্তার গতি লাগাম ছেড়ে টক বগিয়ে দৌড়ে এলাকা ছাড়ল। ছাতা ফেলেই দৌড়াতে শুরু করলো ইতমিনান। একমাত্র লক্ষ্য সেকেন্ড গেটের পাশের কোচিংটা। ইতমিনানকে দৌড়াতে দেখে লাল পাহাড় ঘেউ ঘেউ করতে করতে নিজেও দৌড় দিল। অঝোর ধারার বৃষ্টিতে বিরক্ত আশেপাশের মানুষগুলো অবাক হয়ে দেখল এক যুবক এবং এক কুকুরের অস্বাভাবিক দৌড় প্রতিযোগিতা। নিত তিতি বিরক্ত। কোচিংয়ের বন্ধ দরজা দেখে তুষারকে ফোনের পর ফোন করে চলেছে সে। দরজায় ধাক্কা দিয়েছে বেশ কয়েকবার। এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেল। এই বৃষ্টির মাঝে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কাপড় প্রায় পুরোটাই ভিজে গেছে। ছাতার কল্যাণে উপরের দিকটা রক্ষা পেয়েছে। দাঁতে দাঁত চেপে আবার কল করলো নিতু। তুষারের বাচ্চাকে শিক্ষা না দিলে তার শান্তি হবে না। এই সকালে গেট না খুলে থাকার মানে কি? ছেলে মেয়েরা নিশ্চিত এসে ফিরে গেছে, নয়তো তার ফোন এতগুলো কল মিস হয়েছে কেন? নিজের উপর হাওয়া বিরক্তিটা সরাতে পারল না নিতু। ফোন সাইলেন্ট করার এই বদ অভ্যাসের জন্য কত ভোগান্তি যে পোহাতে হয়েছে, তবু স্বভাবটা বদলালো না। ডেটা শেষ হয়ে যাওয়ার কারণে গ্রুপ চেক করা হয়নি। সে যাই হোক, তুষার নিশ্চিত পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ছেলে মেয়েরা তাকে না পেয়ে নিতুর কাছে ফোন দিয়েছে, সেও রিসিভ করতে পারেনি। কলিং বেল চেপে ব্যর্থ হলো নিতু। কারেন্ট নেই, আবার দরজা ধাক্কাতে শুরু করলো সে নিজে শান্তির ঘুম নষ্ট করে এসেছে, তুষারকেও ঘুমাতে দেবে না। হঠাৎ কুকুরের ডাকে আটকে উঠল নিতু। দরজার সাথে সেটে দাঁড়াতে দেখল কাক ভেজা এক যুবক এবং তার পিছু পিছু আসছে বিশাল দেহি লাল রঙের একটা কুকুর। পেপার ওয়াইট দিয়ে তুষারের কপালে আঘাত করেছে মালিহা। অন্ধকারে শুধু তুষারের আর্তনাদটা শুনেছে, বুঝতে পেরেছে তুষারের আঘাত লেগেছে। চোখে লাগলে বেশি ভালো হবে। কোথায় লাগলো কে জানে। আঘাত পেয়ে জায়গাটা চেপে ধরল তুষার। মেজাজটা খারাপ হয়ে গেল। পরপরই মালিহাকে ছুঁড়ে ফেললো মেঝেতে। তার ফোনে কল এসেছে। টেবিলের উপর পড়ে আছে অবহেলায়। একবার এসে থামলো না। একের পর এক কলের শব্দে বিশ্রী গালি দিল তুষার। মালিহা তখন উঠে দেয়ালের কাছে শুতে বসেছে। এক হাতে ধরে রেখেছে কাঠের চেয়ারের পায়া। ফোন সাইলেন্ট করে মালিহার দিকে এগিয়ে এলো তুষার। মালিহা চেয়ার তুলে তুষারের দিকে ধাক্কা দিল। ছুড়ে দেওয়ার শক্তি থাকলেও সেটা হলো না। শরীরের শক্তি ভয় শুষে নিয়েছে। হৃৎপিণ্ডের অস্থিরতা মুখটা স্থির থাকতে দিচ্ছে না। এবার শুরু হলো দরজা ধাক্কানো। তুষারের মনে হলো সাজানো গোছানো পরিবেশটা হঠাৎ করে বিগড়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে হাতের মুঠোয় মেয়েটাকে পেয়েও কার্য হাসিল করতে না পারার চিন্তা তাকে উন্মাদে পরিণত করলো। ছুটে এসে মালিহার খোপা করা চুলের গোছা এলোমেলো স্কার্ফের উপরে টেনে ধরলো। কাকে ফোন করেছো? কে আসবে তোমাকে বাঁচাতে? কেউ আসবে না, কেউ না। চিৎকার করলো তুষার। এভাবে হেরে যেতে হবে ভাবলেই তার রক্ত গরম হয়ে আসছে। প্রত্যেকবার তার প্ল্যান মাফিক সব হয়েছে, কেউ টু শব্দ করার সাহস পায়নি। এবার কেন এমন হবে? মানবে না সে, কোনোভাবেই না। কিন্তু তুষারের মনের আশায় আর কিছু থেমে রইল না। সদর দরজার উপরে যেন ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক আঘাতে দরজা তার স্থায়িত্ব হারাতে বসলো। উপরে সাইনবোর্ড দেখে নিশ্চিত হলো ইতমিনান। অস্থির ভঙ্গিতে নিতুকে বলল, আজ কি কোচিং ছুটি? ছুটি হলে মালিহা কোথায়? কি হলো, কথা বলছেন না কেন? শেষের কথাটুকু চিৎকার করে বলল ইতমিনান। নিতু কেঁপে উঠল। না, কোচিং তো ছুটি না। তাহলে দরজা বন্ধ কেন? জানি না, আমিও তো কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। ইতমিনান আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। আসতে আসতে মালিহাকে 50 বারের কাছাকাছি ফোন দিয়েছে, রিসিভ হয়নি। অনুমানের ভিত্তিতে এখানে এসেছে ইতমিনান। ছুটি না হওয়া সত্ত্বেও বন্ধ দরজা তাকে আর কিছু ভাবতে দিল না। অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটালো পুরনো দরজাটার উপরে। তুষার বুঝতে পারলো সে হয়তো ধরা পড়ে যাচ্ছে। মালিহাকে কষে একটা থাপ্পড় মারল। তোর ভাব আমি ছুটিয়ে দিব। এই তুষারকে তো চিনিস না। মালিহার ঠোঁট ফেটে গেল। দুর্বল শরীর নিয়ে সে আর নড়তে পারল না। তুষার চলে গেল আরেকদিকে। ওপাশের দরজা দিয়ে বের হয়ে যাওয়া তার লক্ষ্য। ধরাম করে একটা আওয়াজ হলো। ভেঙে গেল দরজার নব। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো ইতমিনান, পিছু পিছু নিতু। এই লোকের কাজের আগা মাথা সে বুঝতে পারছে না। ভেতরে ঢুকতে নিতুর চোখ কপালে ওঠার দশা। পুরো ঘরের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। বার কয়েক তুষারকে ডাকলো সে,
কোনো সারা শব্দ নেই। ইতমিনান অস্থির ভঙ্গিতে আরেক রুমে ঢুকলো, চিৎকার করলো। মালিহা, মালিহা। লাল পাহাড় দরজায় দাঁড়িয়ে আগ্রহী চোখে ইতমিনানের দিকেই তাকিয়ে আছে, যেন শুধু একটা ইশারার অপেক্ষা। টেবিলের পেছনে কাপড়ের টুকরো নজরে আসতে সেদিকে গেল নিতু। ব্যর্থ গলায় ডেকে উঠল। মালিহা, তখন শুধু মালিহার শ্বাস চলছে, গালের এক পাশ লাল হয়েছে নিজের রঙে, ফ্যাকাশে মুখটা একটু বেশি সাদা লাগছে। চিৎকার শুনে দৌড়ে এলো ইতমিনান। নিতু হাঁটু গেড়ে মালিহার সামনে বসে আছে, তার হাত ধরে ওঠানোর চেষ্টা করছে। খুব কষ্টে চোখের পাতা টেনে খুলল মালিহা। ইতমিনানের মুখটা নজরে আসতেই জ্ঞান হারালো সে। ইতমিনান দেখলো মালিহার নাক থেকে বইতে শুরু করেছে রক্তের সূক্ষ্ম এক ধারা। সে ক্ষণের মাঝেই রিলেটিভিটির সূত্রটা হাড়ে হাড়ে টের পেল ইতমিনান। মালিহার চোখ খুলতে লাগলো গুনে গুনে 6 মিনিট, কিন্তু ইতমিনানের মনে হলো তার শ্বাস 6 ঘন্টার জন্য আটকে গিয়েছিল। ছেঁড়া স্কার্ফ, কপাল থেকে বেরিয়ে আসা এক গাছে চুল, গালের সাথে লেগে থাকা টকটকে লাল রক্ত, কুচকে যাওয়া কর্দমাক্ত বোরখা, বন্ধ চোখ। ইতমিনানের মনে হচ্ছিল মালিহা চোখ না খুললে তার চোখ আর কিছুক্ষণের মাঝেই বন্ধ হয়ে যাবে। সে যাত্রায় ইতমিনান বেঁচে গেল। মালিহা চোখ খুলল, সে নিতুর কোলে পড়ে আছে। এই বিষয়টা বুঝতে তাকে আরও কিছু সময় ব্যয় করতে হলো। সামনে দণ্ডায়মান ইতমিনানকে দেখে আশেপাশে তাকালো। তুষার নেই, কোথাও নেই। হালে পানি পেল মালিহা। নিতু নরম কণ্ঠে ডাকলো, মালিহা। ব্যাস, ওই ডাকটুকুর আশায় যেন মালিহা ছিল। হামলে পড়ল নিতুর বুকে। নিতু পরম মমতায় জড়িয়ে নিল, ঠিক একজন বড় বোনের মতো। মালিহার হেসকেই উঠে গেল। নিতুর পিঠে নখ বসিয়ে দেও ক্ষান্ত হলো না সে। তার চোখে খানিক আগের দৃশ্য জলজল করছে, বুকটা ওঠানামা করছে হাঁপড়ের ন্যায়। পুরো ঘরে আর কোনো আওয়াজ নেই। লাল পাহাড় একবার কুই কুই করে উঠেছিল। মালিহার কান্নার আওয়াজ থেমে গেছে। ক্লান্ত হয়ে মালিহা থামলো, তবে নিতুকে ছাড়ল না। ততক্ষণে বৃষ্টি থেমেছে। আশেপাশের কয়েকজন এসে উকি দিতে শুরু করেছে। ইতমিনান বের হলো, কড়া কণ্ঠে ধমক দিয়ে বলল, ভিড় জমিয়েছেন কেন? এখানে কি? তারা বলবে কিভাবে এখানে কি হচ্ছে তাই দেখতেই তো এসেছে। একজন কুকুর নিয়ে ছুটতে ছুটতে সে দরজা ভাঙতে শুরু করলো। তাহলে মানুষ জড়ো হবে না? যারা ছিল ইতমিনানের দিকে বাঁকা চোখে তাকিয়ে চলে গেল। ইতমিনানের বুক আশঙ্কায় দুটো দুটো কাঁপছে। ক্ষতর চাইতে তার চিহ্ন বেশি ভয়ানক। মালিহার জীবনকে সে ভয়ানক হতে দিতে চায় না। দম ফেলে দোকানে গেল সে। পানির বোতল হাতে ফিরে এলো। মালিহার সামনে ধরতেই চোখ তুলে তাকালো সে। বিপদের সময় অপরিচিত এই শহরে সবচেয়ে পরিচিত মানুষটাকে দেখে কেঁদে ফেলল। ইতমিনান হাঁটু ভেঙে বসলো। শান্ত ভঙ্গিতে বোতলের মুখ খুলে মালিহার মুখের সামনে ধরল। খা। মালিহা ধরল বটে, কিন্তু খেতে পারল না। পানি ছলকে পড়ল তার গায়ে। নিতু সাহায্য করলো। উঠে চেয়ারে বসলো মালিহা। নিতু ঘটনা আগে আজ করতে পেরেছে। এতক্ষণে মালিহা শান্ত হওয়াতে বলল, জানোয়ারটা কোথায়? পালিয়ে গেছে। ঠোঁট ভেঙে এলো মালিহার। ইতমিনান পকেটে হাত গুছল। তার হাত নিষ্পিস করছে মালিহার মাথায় রাখার জন্য। রাখবে না সে। অদৃশ্য এক অভিমান তাকে ঘিরে ধরেছে। হাতছানি দেয়া দুর্ঘটনা তার চিত্তকে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে। ইতমিনানের দিকে তাকিয়ে নিতু মালিহাকে বলল, উনি চাচাতো ভাই। জানালে কিভাবে? ফোন করেছিলাম। সূক্ষ্ম চোখে মেয়েটাকে দেখল নিতু। কাপড় চোপড়ের বেহাল দশা হলেও তারা স্থানচ্যুত হয়নি। মেলি চোখে ঘটনা আঁচ করতে অসুবিধা হলো না। পুনরায় মালিহাকে বুকে টেনে নিল নিতু। মেয়েটার প্রতি এমন স্নেহ আগে কখনোই অনুভব করেনি সে। বেশ অনেকটা সময় পরে নিতু ইতমিনানের কাছে এলো। মালিহা চেয়ারে শক্ত হয়ে বসে আছে। একবার সেদিকে তাকিয়ে ইতমিনানের কাছে বলল, কি ভাবছেন? কি করবেন এখন? ইতমিনান যেন চমকে উঠল। উদাস ভঙ্গি ভেঙে চোখ বড় করে তাকালো। বলছি এখন কি করবেন মালিহা? নিতু বিরক্ত হলো। লোকটাকে তার চটপটে বলে মনে হলো না। তখন থেকে একভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। নট নরণচরণ মার্কা অবস্থা। কি করব? অবুজের ন্যায় প্রশ্ন করলো ইতমিনান। আশ্চর্য, এভাবে বাচ্চাদের মতো প্রশ্ন করছেন কেন? একটা ডায়েরি তো করতেই পারেন। প্রয়োজন হলে আমি সাক্ষী দেব। বিষয়টা তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। ডায়েরি? যেন নিজেকেই শোনালো ইতমিনান। পরপর আবারও নীরবতা।
লাল পাহাড় ফেরিতে পা ছড়িয়ে বসে আছে, আশপাশ পর্যবেক্ষণ করছে। সকালে ঝগড়া করা সেই কুকুরটা খুঁজছে নাকি কে জানে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ইতমিনান ভাবলো, ডুব দিল চিন্তার অতলে। ডায়েরি, পুলিশ, ইনকোয়ারি, গল্প, গুজব, মালিহার দিকে তাকালো ইতমিনান। বড় বড় ভাব দেখায়, ভেতরে তো ছোট থেকেই ইতমিনানের চেনা। শক্ত হয়ে থাকা মেয়েটা ভেতরে ভেতরে কতটা ভেঙে গুড়ে গেছে সে জানে। ভাঙা মানুষটাকে আরও টুকরো করার প্রশ্নই ওঠে না। ঢুক গেলে ইতমিনান বলল, আমি কোনো ডায়েরি করব না। তাহলে কি করতে চান আপনি? এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন? সরি টু সে, কিন্তু মালিহার অভিভাবক হিসেবে কোনো কাজই আপনি করছেন না। কিডটা মাস্টার্স করছে, কিছুদিনের মাঝে বেরিয়ে যাবে। এই শহরের স্থায়ী বাসিন্দা। মালিহা মাত্র সেকেন্ড ইয়ারে। মানুষ তিল থেকে তাল বানাবে, সেই তালের বোঝা মাথায় নিয়ে ওকে এখানে বছরের পর বছর থাকতে হবে। আমাদের এখানে চেনা পরিচিত কেউ নেই। একটা ডায়েরি সমাধান না। একবার ওর সম্মান হারিয়ে গেলে সেটা মাটি খুঁড়েও আর ফেরত পাওয়া যাবে না। নিতুর রাগ হলো, কটমট করে সে বলল, আপনাদের মতো মানুষগুলোর এমন চিন্তার কারণে এসব জানোয়ার আরও আশকারা পায়। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে ও আবার সুযোগ পাবে না। ঈষৎ হাসলো ইতমিনান। নিতুর কাছে মনে হলো তাচ্ছিল্য মাখা হাসি। লাল পাহাড়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিতুর দিকে তাকিয়ে ইতমিনান বলল, আপনি নিজেও তো প্রতিবাদ করেননি, চুপ করে গিয়েছিলেন কেন? শুধু ক্লাসমেট বলে? ফের লাল পাহাড়ের দিকে তাকালো ইতমিনান। নিতু ভয়ানক চমকে গেল। এতটাই যে শেষ পর্যন্ত না ইতমিনানের দিকে সরাসরি তাকালো, নাই বা আর একটা শব্দ খরচ করলো। টেবিলের নিচে একজোড়া জুতা পেল ইতমিনান, বইয়ের নিচ থেকে একটা রুমাল। জিনিসগুলো এনে লাল পাহাড়ের সামনে রাখলো সে। লাল পাহাড় একবার মুখ উঠিয়ে ইতমিনানের দিকে তাকালো। ইতমিনান চোখ দিয়ে ইশারা করলো, জিনিসগুলো শুকে নিল নিজের নাক দিয়ে। গন্ধটা গেঁথে নিল মস্তিষ্কে। খুঁজে খুঁজে একটা প্যাকেট পেল ইতমিনান, সেটাই রুমাল রেখে প্যাকেটটা পকেটে ঢুকিয়ে নিল। মালিহাকে বিদায় দিল নিতু, চলে গেল ভার্সিটিতে। ইতমিনান কিছু না বললেও মালিহা তার পিছু নিল। একটা অটো দাঁড় করালো ইতমিনান। বড় সিটে মালিহা বসলে লাল পাহাড়কে উঠালো। অটোওয়ালা গোল গোল চোখে তাকিয়ে রইলেন। ইতমিনান তার দিকে তাকিয়ে বলল, আর কাউকে নিয়ে না মামা, পুরা ভাড়া দিয়ে দিব। মালিহার কোনাকুনি বিপরীত সিটে বসলো ইতমিনান। লাল পাহাড় জিব্বা বের করে বাইরে তাকিয়ে আছে, সম্ভবত জার্নি বাই অটো উপভোগ করছে। মালিহা আরেকটু গুটিয়ে গেল। ঝাঁকি লাগলেই পা কুকুরটার গায়ে লাগছে, তখনই তার দিকে তাকাচ্ছে কুকুরটা। ইতমিনান বিষয়টা খেয়াল করে লাল পাহাড়কে সরিয়ে আনলো। হলের সামনে এসে নামলে ইতমিনান মালিহার হাতে তার কাঁধ ব্যাগটা ধরিয়ে দিল। মালিহা অবাক হলো না। আপাতত সে অনুভূতি শূন্য অবস্থায় আছে। ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ইতমিনানের মুখের দিকে সংকোচে একবার তাকিয়ে চলে গেল হলের ভেতরে। চোখের সামনে থেকে মেয়েটা অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রইল ইতমিনান। তারপর চোখ বন্ধ করলো, মুখ উঠালো আকাশের দিকে। লাল পাহাড় দেখলো ইতমিনানের কণ্ঠনালী ওঠানামা করছে। চুপ করে এক ফোঁটা জল গড়ে পড়ল তার বন্ধ চোখের কার্নিশ ছুঁয়ে। খুব কষ্টে শরীরটা টেনে 2 তলা পর্যন্ত নিয়ে গেল মালিহা। ব্যাগ থেকে চাবি বের করতে যেয়ে ব্যাগটা পড়ে গেল। তালার গায়ে চাবি ছোঁয়ানোর আগেই আবার চাবিটা পড়ে গেল। নীরব বারান্দায় দরজার সিটকানি ধরে দাঁড়িয়ে রইল মালিহা। জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। ক্লাস টাইম। পুরো হলে হাতে গোনা কয়েকজন মানুষ আছে। কাঁপতে থাকা হাতে তৃতীয়বারের চেষ্টায় তালা খুলল। রুমে ঢুকতেই যেন দম ঠেকে এলো তার। সব জানালা খুলে দিল। বৃষ্টির পানি দিয়ে গোসল সেরে সজীব রোদ হুটোপুটি খেয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। মালিহা নিজেও সেই রোদের সাথে তাল মেলালো। শরীর ঠান্ডা ফ্লোর ছুতেই চোখ বন্ধ করলো। সঙ্গে সঙ্গে ভেসে উঠল তুষারের চেহারা। ধর ফুরিয়ে উঠে বসলো মালিহা। আশেপাশে তাকালো না, না কেউ নেই। এক হাতে স্কার্ফ খুলল। বোরখা টান দিয়ে খুলতেই বাম কাঁধ ব্যথায় টনটনে উঠল। চুলগুলো এক হাতে গুছিয়ে উঠে দাঁড়ালো মালিহা। কোনো রকমে এক সেট কাপড় নিয়ে ব্যাডের নিচ থেকে বালতি টেনে বের করলো। এলোমেলো পায়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করলো। ধপ করে ফ্লোরে বসতেই ভিজে গেল তার সর্বাঙ্গ। নোনতা জলের মিশ্রণে মালিহা ধুয়ে ফেলতে চাইল সবটুকু নোংরা স্পর্শ। দীর্ঘক্ষণ ভেজার পর যখন মালিহা বের হলো তখন তার শরীর হিমশীতল, চেহারাটা
দেখাচ্ছে রক্ত শূন্য। রুমে ঢুকে বালতি রেখে ওড়না মাথায় জড়ালো মালিহা। ফ্লোরে বসে মাথা ঠেকিয়ে দিল সেখানে। অবাধ্য অশ্রু পথ পেল। ভেজা চুলের পানি শুষে সেই হিম পরশ সন্তর্পণে মালিহাকে ফিরিয়ে দিল মেছে। একসময় মালিহার ঠান্ডা শরীর গরম হয়ে এলো। ঝাপসা চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে খুব কষ্টে বিছানায় গেল সে। পরিশ্রান্ত চোখের পাতা যখন বন্ধ করলো, তখন মালিহার আশেপাশে কেউ নেই, কেউ না। মনিকা দম ছাড়ার সুযোগ পাচ্ছে না। একবার জলপট্টি দিচ্ছে, একবার হাত পা মালিশ করছে, আবার মাথায় পানি ঢালছে, কিন্তু মালিহার জ্বর কমার কোনো লক্ষণ নেই। দিশেহারা হয়ে আখিকে বলল, আপু একটু দেখেন, ওর তো জ্বর কমছে না, কি করব? আখি চিন্তিত মুখে মালিহাকে দেখছিল। 2 বছর ধরে দেখছে মেয়েটাকে। হঠাৎ অসুস্থ হওয়ার মতো মেয়ে সে নয়। হালকা বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে এটা কেন যেন মনে হচ্ছে না আখির। গম্ভীর মুখে মালিহার বিছানার সামনে এসে সে দাঁড়ালো। মনিকা তখন মালিহার পায়ে তেল দিচ্ছে। সামনে রাখা চেয়ারটা টেনে সেখান থেকে বালতি তুলে নিয়ে আখি বলল, তুমি তেল মালিশ করো, আমি ওর মাথায় পানি দিয়েছি। মনিকা তাই করলো। পানি পাল্টে এনে বসলো আখি মালিহার মাথার কাছে। চুলগুলো ছড়িয়ে দিয়ে ডান হাতে পানি ঢালতে শুরু করলো। বাম হাত বুলিয়ে দিল মাথায়। তাপ যেন শরীর থেকে বের হয়ে শেষ হচ্ছে না। এত জ্বর কিভাবে বাঁধালো মেয়েটা? ঘড়িতে তখন 7:10। নীতি বিরতিহীনভাবে ফোন দিচ্ছে মালিহার ফোনে। শেষমেশ মনিকা রিসিভ করলো। হ্যালো নীতি। নীতি ধমক দেওয়ার জন্য মুখ খুললেও কথাটুকু গিলে নিল। মনিকা আপু কেন? মনিকা আপু? হ্যাঁ, মালিহার খুব জোরে বেহুশের মতো পড়ে আছে। ঘাবড়ে যাওয়া কণ্ঠে নীতি বলল, কখন জ্বর এলো? ওর তো জ্বর বেশি একটা আসে না। মেপেছিলেন কত ডিগ্রি? মাপিনি, 103-4 তো হবে। বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে মনে হয়। আমি তেল মালিশ করেছি, আখি আপু মাথায় পানি দিচ্ছি। দেখি কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেব। দোয়া করে নীতি। নীতিকে শেষটুকু বলতে হল না। তার মুখ বাক্য না সাজালেও মা ইতিমধ্যেই মালিহার সুস্থতার জন্য রবের কাছে ধর্ণা দিতে শুরু করেছে। মনিকা ফোন রাখতে আখি গম্ভীর কণ্ঠে বলল, ওকে ধরো মনিকা, কিছু খাওয়াতে হবে। আখি মাথা উঠাতে চেষ্টা করলো। হঠাৎ করে গঙ্গে উঠল মালিহা। কান্না যেন ছিটকে বের হলো তার বুক থেকে। বিড়বিড় করতে শুরু করলো সে। আখি চমকে গিয়েছিল কান্নার শব্দে। পরপরই মাথা নিচু করলো কথা বোঝার জন্য। ভগ্ন কণ্ঠে মালিহা বলছে, ছেড়ে দিন না তুষার ভাই, ছেড়ে দিন আল্লাহ। আখির কপালের ভাঁজ সহসায় টান টান হয়ে গেল। চোখ দুটো যেন কোটর ছেড়ে বের হয়ে আসতে চাইল। শুকনো ধূপ গেল সে। মনিকা তাড়া দিল, আপু দৌড়ুন ওকে। মালিহা যখন কোচিংয়ের কথা বলেছিল তখনই ইতমিনান খোঁজ নিয়েছে। যতটুকু খোঁজ করা যায় সে করেছে। তুষারের মুখটা সে চেনে। সে চেনা মুখটা খুঁজতেই বিকেলেও গিয়েছিল, ওখানে পায়নি। ভাঙা দরজাটা কোনো রকমেই লাগানো ছিল। আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করেছিল ইতমিনান। একজন অপরিচিত মানুষের মতো কোচিংয়ের খোঁজ নিয়েছে। তারা বলেছে আজ সকালে নাকি একটা মেয়ে ওখানে আটকে গিয়েছিল। তারপর একটা ছেলে আর একটা মেয়ে এসে দরজা ভেঙে ভেতরের মেয়েটাকে বের করে নিয়ে গেছে। কোচিংয়ের স্যারকে কেউ দেখেনি। মানুষগুলো গম্ভীর মুখে বলেছিল ভেতরে বহুত কাহিনী আছে, বুঝছেন মামা? ইতমিনান গুরুতর ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে এসেছে। বুঝতে পেরেছে ওরা কেউ জানে না আটকা পড়া মেয়েটা যে ইউনিভার্সিটির ছাত্রী। পেটের ভেতর শব্দ হচ্ছে। দুপুরে 2 লোকমা খেলেও তারপর আর কিছু পেটে পড়েনি, খেতে ইচ্ছে করেনি। খুঁজে খুঁজে এই শহরে চাকরি করার কি কারণ ছিল তার? কেউ কি জানে? জানে না, শুধু তার মন জানে। আর জানে সেই মনের মালিক। সেই শহরে একমাত্র পরিচিত মানুষটা তার মনকে আবদ্ধ করে দেয়া সেই মানুষটার ওই অবস্থায় ইতমিনানকে যেন চোখের পলক ফেলতেও ভুলিয়ে দিয়েছে। আর একটু, শুধুমাত্র আর কিছুটা সময় পরেই গেলে কি হতো? কেমন অবস্থায় দেখতো মালিহাকে? হাতও দেখতে পেত। ভাবতেই ইতমিনানের গায়ে কাটা দেয়। ভাবনার গতি রুদ্ধ হয়ে সাথে কাজের। মুখটা বিতৃষ্ণায় ভরে আসে। ক্ষুধা লাগলেও কিছু খেতে মন চায় না। চোখের উপর হাত রাখলো ইতমিনান। একটু ঘুমানো দরকার, কিন্তু সেই উপায় কি আছে? চোখ বন্ধ করলেই মালিহার কান্নামাখা মুখটা ভেসে উঠছে। ধপ করে উঠে বসলো ইতমিনান।
বিছানার পাশের জানালাটা খুলে দিল। হু হু করে ছুটে এলো ঠান্ডা হাওয়া। জানালার জং ধরা গ্রিলে মাথা ঠেকিয়ে বসে রইল ইতমিনান। চোখ বন্ধ করলেও ভাবনার গতি রুদ্ধ করা গেল না। সে ছুটতে ছুটতে মালিহার কাছেই চলে গেল। কি করছে মেয়েটা এখন? খুব কান্নাকাটি করছে। কার সাথে মন খুলে কথা বলবে? কারো কাছে নিশ্চয়ই এই ঘটনা বলবে না। বাড়িতে কিছু বলেছে কি? না, বলার কথা না। চাচির সাথে তো ওর অত খোলামেলার সম্পর্ক নয়। তাহলে মেয়েটা কি একা একাই কেঁদে কেঁদে গুবরে বেড়াচ্ছে? রিংটোন ইতমিনানকে আর ভাবতে দিল না। আয়েশা ফোন দিয়েছেন, কিন্তু আজ তো মমতাময়ীর সাথে আন্তরিকতা সহ কথা বলতে পারবে না ইতমিনান। তার মুখ দিয়ে যে কথাই আসছে না। দীর্ঘশ্বাস ছেড়ে ফোন ধরল ইতমিনান। আয়েশা প্রথমে সালাম দিয়ে বিজয়ী কণ্ঠে বললেন, আজকে তোমার আগে সালাম দিয়ে। ইতমিনান হাসলো অল্প বিস্তর সে হাসি। কেমন আছো মা? ভালো আছি। তোমার কি শরীর খারাপ? কণ্ঠটা কেমন লাগছে কেন? আয়েশার কপালে চিন্তার ভাঁজ। না, শরীর খারাপ না, অফিসে একটু কাজের চাপ। অফিস অফিস করে তো তুই মরেই যাবি দেখছি। সেই কবে গিয়েছিস? বাড়ি আয় আব্বা। আকুতি করে বললেন আয়েশা। ইতমিনান বলল, কই কবে গিয়েছি? 1 মাসের একটু বেশি হলো এলাম। এত ঘন ঘন বাড়ি গেলে আমার আর চাকরি করা লাগবে না। তাছাড়া কয়েকদিন পরই দুর্গাপূজার ছুটি দেবে, তখন তো বাড়িতে যাবই। আমি এত কিছু বুঝি না। পূজার ছুটি সেই কবে? এর আগে একবার আসবি না? অনেক কাজ মা, এখন তো যাওয়া সম্ভব না। নরম কণ্ঠে বলল ইতমিনান। সে তো আর কাউকে বলতে পারছে না যে দুজনের কাজ সে একাই করছে। কাউকে বলার দরকারও নেই। যে জন্য করছে সে উদ্দেশ্য পূরণ হলেই হলো। লতা আপা বাচ্চা সহ সুস্থ থাকলেই হলো। শোন ইতু, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। এবার যখনই আসবি মেয়েকে দেখতে যাব। তোর কোনো কথা আর শুনবো না। চাকরি ফাকরির কথা অনেক শুনেছি। তোকে তো আর রাক্ষসের সাথে বিয়ে দেব না যে খাওয়াতে পারবি না। নিজে খেতে পারলে বউকেও খাওয়াতে পারবি। আর সবচেয়ে বড় কথা, যার যা রিজিক তার তার। তাই ওইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিয়ে করলে আল্লাহ রিজিকে বরকত দেন। মা? একই সাথে বিস্ময় চিন্তা তাকে ঘিরে ধরল। কোনো মা না, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। কিসের কথা দিয়েছ? বিয়ের? ইতমিনানের স্বর আটকে গেল। আরে না, ধুম করে আবার বিয়ের কথা দেওয়া যায় নাকি? দেখতে যাব এই কথা দিয়েছি। মেয়ের পরিবার সব দিক দিয়েই ভালো, আমার পছন্দ হয়েছে। মিলির ননদের কেমন আত্মীয়। যাক, তুই আয়, তোর পছন্দ হলেই তারপর কথাবার্তা আগানো যাবে। শেষ কথাটুকু শুনে দম ছাড়ল ইতমিনান। পছন্দ হবার কোনো প্রশ্নই আসে না। এবার যে রাবেয়া ফুপুর সাথে কথা বলতে হবে। একটা কিছু ব্যবস্থা না করলে হচ্ছে না। আচ্ছা। আর একটা কথা শোন নিতু। এবার যেন আয়েশার কণ্ঠটা আরেকটু গম্ভীর শোনা গেল। বলো। ওখানের কাছাকাছি আছিস? চাচাতো ভাইয়ের মতোই থাকবি। অবিবেচকের মতো কোনো কাজ করবি না। তোকে নিয়ে আমার অনেক শখ। ইতমিনান প্রতি উত্তর করতে পারল না। আয়েশা কল কেটে দিয়েছেন। অব্যক্ত ইঙ্গিত বুঝতে পেরে ইতমিনান যেন খেই হারালো। শেষের কণ্ঠটা শখ নয়, যেন হুমকির কথা বলল। সবটা এত জটিল হয়ে যাচ্ছে কেন? ফোনের স্ক্রিন সামনে নিয়ে অজান্তেই মালিহার নাম্বার খুঁজলো ইতমিনান। একবার ফোন দিয়ে দেখবে মেয়েটার কী অবস্থা। কিছুক্ষণ আগের আদেশ ভুলে ফোন দিল সে, কিন্তু অপর প্রান্তের মানুষটা সেই ডাকের প্রতি উত্তর করল না। ইতমিনান ক্লান্তির শ্বাস ছাড়ল। ভাবলো হয়তো ঘুমাচ্ছে মালিহা। সারা শরীর ঘেমে গেছে। ঘুমের মাঝেই মালিহার অস্বস্তি লাগলো। মশারি বোধ হয় কোনো দিক দিয়ে পড়ে গেছে। সেই ফাঁক দিয়ে মশা ঢুকে উল্লাস প্রকাশ করে মুখের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই ফোনটা বেজে উঠল। ক্লান্ত শরীর নিয়ে সহসায় ফোন ধরতে পারল না মালিহা। চোখ টেনে টুনে যখন খুলল তখন ফোন কেটে গেছে। ঘুম ভেঙে গেলেও উঠে বসলো মালিহা। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কিছুক্ষণ দেয়ালে হেলান দিয়ে বসে রইল সে। শরীরের ঘরমাক্ত ভাবটা বিরক্ত করলে জামা পাল্টানোর সিদ্ধান্ত নিল। আজ পুরো রুমের লাইট বন্ধ। কি ব্যাপার, সবাই ঘুমিয়ে গেছে নাকি? আস্তে ধীরে খাট থেকে নামলো মালিহা। তবে সে খেয়াল করেনি নিতের বিছানায় কেউ শুয়ে আছে। তাকে দেখেই উঠে এলো আখি। অন্ধকারে মালিহা ভয় পেয়ে গেল। আখি আশ্বস্ত করতে বলল, আমি আখি, ভয় পেও না।
মালিহার হাত ধরলো আখি। মালিহা দম ছাড়লো। কি হয়েছে? খারাপ লাগছে? না আপু, ঘেমে গেছি, জামাটা পাল্টাবো। আপনাদের খুব বিরক্ত করলাম। শেষটুকু বিব্রত কণ্ঠে বলল মালিহা। আখি সৌজন্য মাখা উত্তর করল না, শুধু মাথা নাড়ল। ফের যে মালিহার বিপরীতে নিতের বিছানায় বসলো। মালিহা জামা নিল, একটু পানি খেলো। আখি মাথা নিচু করে 2 হাত বিছানায় ঠেকে বসে আছে। মালিহা যখন দরজার সিটকেনিতে হাত রাখলো, তখন আখির ফিসফিসানি কণ্ঠ শোনা গেল। তুষার তোমার সাথে কি করেছে মালিহা? মালিহার হাত সহসায় থেমে গেল। সে অনুভব করতে পারল তার হার্টবিট বেড়ে যাচ্ছে হু হু করে। কোনো এক অজানা কারণে হলপাড়া আছে নিঝুম, রুমগুলো অন্ধকার। বাতি নিভিয়ে সবাই পাড়ে জমিয়েছে ঘুমের দাসে। থেকে থেকে ভেসে আসছে হুতুম প্যাঁচার নাম না জানা এক পাখির ডাক। নিশ্চিন্দ্র নীরবতাকে খুব যত্ন করে গভীর করে তুলেছে গোটে কয়েক শব্দের উৎস। মালিহা অনুভব করছে তার শরীর আবারও ঘেমে উঠছে। আখি জানলো কিভাবে? তুষারকে সবাইকে বলে দিয়েছে? সবাই জেনে গেছে? কতটুকু জেনেছে? কপালের শ্বেত বিন্দু মুছতে কম্পমান হাত তুলল মালিহা। আখি নীরবে সবটা দেখলো। বারান্দার আলো জানালার কাজ ফ্যাট করে রুমের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, জানিয়ে দিচ্ছে ঘরটা কত অন্ধকার। আমার পাশে বসো মালিহা। মালিহা দ্বিতীয় কোনো বাক্য ব্যয়ের প্রয়োজন মনে করল না। চুপচাপ আখির পাশে বসলো। আখি ঘুরে বসলো মালিহার দিকে। ক্রমশ শীতল হতে থাকা মালিহার হাতজোড়া নিজের মুঠোয় নিল। হালকা চাপ দিয়ে বলল, আমাকে সবটা বলো মালিহা। তোমাকে ওখানে আমি পাঠিয়েছি আমার ভরসায়, তুমি সম্পূর্ণ অচেনা মানুষের কাছে গিয়েছো। আমাকে জানতে হবে, বলো। মালিহা আখির দিকে তাকালো। আখির মুখে আলো লাগছে। মালিহা অন্ধকারে তার মনে হলো এই বেশ। তার মুখের অভিব্যক্তি বোঝা যাবে না, থেকেও না থাকার মতো করে কথাগুলো বলে ফেলবে। আঁকা ঢুকিল মালিহা। নিজের মতো করে বলতে শুরু করলো ঘটনা। মনিকার সরসর করে উঠল। ঘুমের ভেতরে কথা বলার অভ্যাস আছে তার। কে যেন বের করে পাশ ফিরে শুয়ে পড়ল। ঘুলঘুলি থেকে একটা টিকটিকি মাথা বের করে আশপাশ দেখলো। সুযোগ বুঝে ছাদের মাঝখানে যেয়ে ডাকতে শুরু করলো, টিক 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 টিক। আখি শান্ত ভঙ্গিতে সবটা শুনলো, কথার মাঝে বাধা দিল না, হুহা করলো। মালিহা যখন নিজের বক্তব্য শেষ করে চুপ করে বসে আছে, তখন শুধু আখি বলল, সরি মালিহা, না জেনে তোমাকে মানুষের মতো দেখতে একটা প্রাণীর কাছে পাঠিয়ে দিয়েছি। পারলে আমাকে মাফ করে দিও। কথাটুকু শেষ করে পড়লো আখি। মালিহা হঠাৎ করে বলল, কাউকে বলবেন না আপু, প্লিজ না। এক মুহূর্ত থামলো আখি, পরপর দরজা খুলে বাইরে চলে গেল। মালিহা উদ্বিগ্ন হলো না। রাত বেরাতে ঘন্টার পর ঘন্টা রিডিং রুমে কাটানোর রেকর্ড আছে আখির। কিছুক্ষণ পর মালিহা নিজে উঠল। জামা পাল্টাতে গেলেও পানির সংস্পর্শে এসে গোসলের সিদ্ধান্ত নিল। চুল তখনও আধ ভেজা, কাজেই ওটাকে দ্বিতীয়বার ভেজানোর ভাবনা বাদ দিল। ঝরঝরে শরীরকে ঘিরে ধরল মসৃণ নীরবতা। মস্তিষ্ক সচল হলো। আজকের ঘটনার প্রভাব কত দূর গড়াবে? কোচিংয়ে যাওয়ার 1 মাস হয়ে গিয়েছিল। তুষারের কথা অনুযায়ী 2-1 দিনের মাঝে তার হাতে 7,000 টাকা আসার কথা ছিল। সে তো দ্বিতীয়বার আর ওই কোচিংয়ে যাবে না, টাকাটাও পাবে না। আচ্ছা, আশেপাশের মানুষ কিছু জানে? জানলে কতটা জানে? ভার্সিটিতে তার কথাটা কি প্রচার হয়ে যাবে? মানুষ কি তার দিকে বাঁকা চোখে তাকাবে? আর ভাবতে পারল না মালিহা, তার জীবনটা এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? টেবিলের উপরে রাখা কোরআন শরীফের উপরে চোখ পড়ল। হাত বাড়িয়ে সেটা টেনে নিল মালিহা। অপলক দেখল তাকে। এই বইয়ের মাঝে লিখে রাখা প্রত্যেকটা কথা রবের, প্রত্যেকটা কথা। ভাবতেই কেমন যেন লাগলো, অথচ গলা দিয়ে একটু শব্দ করতে ইচ্ছে করছে না। দেয়ালে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসলো মালিহা। কোরআনটাকে মুখের সাথে চেপে ধরে রাখলো। কোরআন কি শুষে নিতে পারবে তার হৃদয়ের সবটুকু জট? লতার কাছে ফোন দিয়েছিল ইতমিনান, ভালো আছে সে। রনের কাছে ফোন দেবে কিনা ভাবছে। ছেলেটা তো আর কিছু বলল না। হ্যাঁ না, কিছু তো একটা বলবে। ভাবতে ভাবতেই ফোন দিল ইতমিনান। বন্ধুর খোঁজ তো নেয় যায়। প্রথমবারে রনি কল রিসিভ করলো না, ইতমিনানও আর ফোন দিল না। একটু পর রনি কল ব্যাক করলো। কেমন আছিস দোস্ত? সরি রে, এতদিন যোগাযোগ করতে পারিনি। না সমস্যা নেই, আছি ভালোই। তোর কি অবস্থা?
ইতমিনানের গলার স্বভাব সুলভ উৎফুল্ল ভাবটা নেই, তবে রনি সেটা ধরতে পারল না। আব্বু খুব অসুস্থ হয়ে গিয়েছিল মাঝে। আব্বুকে নিয়ে ছোটাছুটি করতে যেই আর তোকে কল টল করতে পারিনি। কি হয়েছে আঙ্কেলের? আর বলিস না, ছোটোখাটো স্ট্রোক করেছিল, তারপর এক ইতিহাস। দীর্ঘশ্বাস ছাড়ল রনি। এখন কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছে। তুই সুস্থ আছিস তো? খুব ঠান্ডা হয়ে গেল ইতমিয়ান। এই একটা মাসে আমাকে এই কথাটা কেউ জিজ্ঞেস করেনি। যেই ফোন দেয় আব্বুর কথা জিজ্ঞেস করে, আব্বুর খোঁজ নেয়। তুই প্রথম আমার খোঁজ নিলি। রনির গলায় স্পষ্ট অভিমান। বন্ধুর মনোভাব টের পেয়ে ইতমিনান বলল, অসুস্থ মানুষের খোঁজই তো সবাই নেবে, তাই না? তাকে নিয়ে ভয় বেশি। তোর কাছে ফোন দিয়ে তো জানতেই পারছে যে তুই ভালো আছিস। স্মিত হেসে রনি বলল, বুঝাচ্ছিস, বুঝা। আর কারো থেকে না শুনতে চাইলেও অন্তত, আচ্ছা বাদ দে সব। তোর ওই চাচাতো বোনটার কি খবর? আমি আপাকে বলেছিলাম, আপা বলেছে একদিন যে দেখা করে আসতে। তুইও আয় ওর সাথে, দেখা করি একদিন। ইতস্তত করলো ইতমিনান। সে যে কিছু করেছে এটা মালিহাকে জানাতে চাইছিল না, কিন্তু আজ যা হলো, তারপর মেয়েটাকে একা কোথাও যেতে দেওয়ার কথা মনে পড়লেই ভয় লাগছে। কিছুক্ষণ নীরব থাকার পর সম্মতি দিল সে। কবে যাব? আচ্ছা, আমি আপার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা। দম ছাড়লো ইতমিনান। অফিসে যাওয়ার প্রস্তুতি নিল। আজকাল চিন্তা তার পিছু ছাড়ছে না। একটা শেষ হয় তো নতুন আরেকটা চিন্তায় সুযোগ হয়। নীতিকে খুব বেশি মিস করছে মালিহা। আর কিছু না হোক, নীতির হাতটা ধরে বসে থাকলেই তার শান্তি লাগতো। মেয়েটাকে ফোন করা দরকার, তবে কোনোভাবে এদিকে আজ দেয়া যাবে না তাকে। নীতি অস্থির হয়ে যাবে। বিছানায় শুয়ে এই চিন্তাই করছিল মালিহা। মনিকা সকালে তাকে কি যেন খাওয়ালো, বিদঘুটে স্বাদ। মালিহা কিছু বলতেও পারেনি। এত আগ্রহ করে যত্ন করে কেউ কিছু খাওয়ালে নিষেধ করা যায় না। নাক মুখ বন্ধ করে খেয়েছে মালিহা, কিন্তু একটু খেয়ে পেট ভরে গেছে। তারপর মনিকা জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে। যদিও মালিহা বলেছিল এখন তার ওষুধের দরকার নেই, কিন্তু মনিকা শুনেনি। আখির কণ্ঠে ধ্যান ভাঙল তার। চোখ খুলল মালিহা। আখি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ক্লাসে যাবে না? আপু ভালো লাগছে না। আখি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কোচিংয়ে যাবে না? মাসের বেতনটা পেলে তো ভালো হতো আপু, কিন্তু আমি আর ওই লোকটার মুখোমুখি হতে চাচ্ছি না। আবার চোখ বন্ধ করলো মালিহা। শুয়ে পড়ল নিশ্চিন্তে। আসলে নিশ্চিন্তে। আখি মালিহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ব্যাগ ঘাড়ে বের হয়ে গেল। তার মাথায় ঘুরছে নিতুর কথা। নিতুর সাথে দেখা করতে পারলে কাজ হতো। বেশ কয়েকজনের কাছে খোঁজ করে নিতুর নাম্বার সংগ্রহ করলো আখি। মানিক কিভাবে লাল পাহাড়কে রাজি করিয়েছে ইতমিনান জানে না, তবে আজ কয়েকদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লাল পাহাড় ইতমিনানের সাথে হাঁটতে রাজি হয়েছে। ইতমিনান অবশ্য বলেছে প্রতিদিন একটা করে পাউরুটি সে পাবে, তবে লাল পাহাড় চুক্তিতে কতটুকু সায় জানিয়েছে সেটা জানা যায়নি। পরন্ত বিকেলে লাল পাহাড়কে নিয়ে হাঁটছে ইতমিনান। পকেটে তার ছোট্ট একটা পলিথিন বের করে সেখান থেকে নির্দিষ্ট জিনিসটা লাল পাহাড়ের নাকের সামনে ধরল ইতমিনান। প্রথমে সে খুব আগ্রহ নিয়ে নাক এগিয়ে দিল, কিন্তু একই জিনিস বুঝতে পেরে মুখ ঘুরে নিল। ইতমিনান বিব্রত হলো। ঠিক কতবার এক জিনিসের গন্ধ পেলে সেই গন্ধ আর কোনো কুকুর ভুলে না, এটা তো সে জানে না। কাজেই সকাল বিকাল হোমিওপ্যাথি ডোজের মতো কাজটা করে যাচ্ছে সে। তবে এইক্ষণে লাল পাহাড়ের প্রতিক্রিয়া দেখে ভয় পেল ইতমিনান। বিরক্ত হয়ে আবার তার উপরে ঝাঁপিয়ে পড়বে না তো কুকুরটা। ক্যাম্পাসের সেকেন্ড গেট। এখানে ছোটোখাটো একটা পার্ক আছে। বাচ্চাদের পার্কটা বিকেল হলে জমজমাট হয়ে ওঠে। বাবা মা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে। কখনো কখনো দাদা দাদিকেও দেখা যায়। পকেটে হাত গুজে হাঁটছে ইতমিনান। একটা মুখের খোঁজ করে চলেছে কয়েকদিন ধরে, পাচ্ছে না। আজ হোক কাল হোক, আসবেই তো। সে আশাতেই সকাল বিকাল এই এলাকায় চক্কর দিয়ে বেড়াচ্ছে সে। কোচিংয়ের সামনে আসতেই সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করলো ইতমিনান। কোচিংয়ের সদর দরজায় আজ তালা নেই, হাট করে খোলা। ভেতরে আলো চলছে, তার মানে নিশ্চয়ই মানুষ আছে। সন্তর্পণে মুখোমুখি একটা চায়ের দোকানে বসলো ইতমিনান। নিজের জন্য চা নিলেও লাল পাহাড়কে আজ কিছু দিল না। সে জানে দুপুরের পর থেকেই কুকুরটা না খাওয়া। মানিক কথায় কথায় বলেছে লাল পাহাড় ইতমিনানের পায়ের কাছে বসে আছে অনুগত ভঙ্গিতে। তবে সময় পেরিয়ে গেলেও যখন নিত্যদিনের মতো খাবার পেল না,
তখন সে মনিবের মুখের দিকে তাকালো। ইতমিনান নিচু হয়ে ফিসফিসিয়ে বলল, এখনকার জন্য সরি। আপাতত তোমার হ্যাঙ্গার আর অ্যাঙ্গার এই দুটো ইস্যুই আমাকে কাজে লাগাতে হবে। তবে প্রমিস, কাম তামাম করতে পারলেই স্পেশাল ট্রিট আছে। ওকে? লাল পাহাড় কিছু বুঝলো না, কি বোঝা গেল না। তবে ইতমিনানের হাতের খাবারের দিক থেকে মুখ ঘুরে নিল। একটু দূরে যেয়ে সামনের দুই পায়ে ভর দিয়ে বসলো। ইতমিনান তীক্ষ্ণ চোখে চেয়ে দেখলো লাল পাহাড়ের সামনে ডান পায়ে নতুন একটা ক্ষত, এখনো শুকায়নি। তার মানে ব্যথা আছে নিশ্চয়ই। তার কুচকানো ভ্রুর নিচে চোখ দুটো চকচক করে উঠল। জিহ্বা বের করে সে যখন শ্বাসকার্য চালাচ্ছে, তখন পরিকল্পনায় সাগরে ভেসে লাল পাহাড়ের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে শব্দহীন ভাষায় ইতমিনান বলল, মানুষ বড়ই স্বার্থপর লাল পাহাড়। 3 কাপ চা শেষ করে ফেলেছে ইতমিনান। বড় শান্ত তার ভঙ্গি। বোধহয় এই প্রথম একসাথে 3 কাপ চা শেষ করল সে। তবু তার মাঝে বিরক্তির লেশ মাত্র নেই। দরকার পড়লে আরও 3 কাপ চা খেতে পারবে সে। দৃঢ়চিত্তে বসে আছে ইতমিনান। দোকানের অলক্ষ্যে একবার তাকে পরখ করে নিল সে। পকেটে হাত দিয়ে ফোন বের করলো। অযথাই হোম স্ক্রিনে হাত ঘুরিয়ে কানে ধরল ফোনটা। সেকেন্ড দশকের মাঝে কথা বলতে শুরু করলো ইতমিনান। কত দূর তুই? আমি তো সেকেন্ড গেটে বসে আছি। এই হবে 15 মিনিট। আচ্ছা আয়, দ্রুত আয়, মাগরিবের আগে বাসায় যাব। ফোন পকেটে রাখলো ইতমিনান। কথাগুলো বেশ জোরেই বলেছে। দোকানি সহ দোকানে থাকা বাকি 2 জন ক্রেতা স্পষ্ট সব কথা শুনেছে। মনে মনে হাসলো ইতমিনান। ফোনের ওপাশে তো কেউই ছিল না। পাখিরা যখন ঘরে ফিরে যেতে শুরু করেছে, তখন আকাঙ্ক্ষিত মানুষটা বাইরে বের হলো। দম ছাড়লো ইতমিনান। এভাবে কবে কার জন্য আকুল হয়ে অপেক্ষা করেছে, স্মৃতিপাতা ঘেটে ঘুটেও পেল না। আস্তে ধীরে উঠল সে। 5 কাপ চায়ের দাম মিটিয়ে দিল। তুষার কোচিংয়ের দরজায় তালা দিচ্ছে। ইতমিনান রুমালটা শেষবার লাল পাহাড়ের নাকের সামনে ধরল। লাল পাহাড় স্পষ্টতই বিরক্ত হলো। এবারে নিজের স্বভাব বিরুদ্ধ একটা কাজ করলো ইতমিনান। লাল পাহাড়ের অভুক্ত প্যাটে বেশ জোরে একটা লাথি দিল। কেউ সেভাবে বিষয়টায় গুরুত্ব দিল না। কুকুরের আবার জান। কিন্তু লাল পাহাড় লাফ দিয়ে সরে গেল। ইতমিনানের কাছে এমন ব্যবহার পেয়ে তো সে অভ্যস্ত নয়। তার দিকে অবাক চোখে তাকিয়ে রইল লাল পাহাড়। ইতমিনান তুষারের দিকে তাকালো। রাস্তা পার হয়ে এদিকে আসবে। 2 দিকে তাকিয়ে যানবাহনের অবস্থা দেখছে। ইতমিনান লাল পাহাড়ের দিকে তাকিয়ে চোখ ছোটো করে ঠোঁট নেড়ে সরি। লাল পাহাড়ের সব বোঝার সময় পেল না। তার আগেই নিজের পায়ের ক্ষতস্থানে জোরে চাপ অনুভব করলো। চিৎকার করে উঠল লাল পাহাড়। আত্মরক্ষায় ইতমিনানের দিকে ঘেউ ঘেউ করে ছুটে গেল। ইতমিনান তড়িৎ গতিতে রাস্তা পার হয়ে তুষারের সাথে ইচ্ছা করে ধাক্কা খেল। অপেক্ষা না করে পেছনে চলে গেল। একদম পেছনের দেয়ালের ওপাশে লুকিয়ে পড়ল। তুষার বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে একবার ইতমিনানের দিকে তাকালো। বিড়বিড় করে কিছু একটা বলল। লাল পাহাড় আক্রমণাত্মক ভঙ্গিতে ইতমিনানের পেছু নিয়েছিল। তুষারের সাথে ধাক্কা খেলে পরিচিত গন্ধ, পেটের ক্ষুধা, পায়ের ব্যথা একাকার হয়ে লাল পাহাড়কে চরম উত্তেজিত করে তুলল। কে তাকে লাথি দিয়েছে, কে ব্যথা দিয়েছে, সব ভুলে সামনের মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তুষার গড়গড় করতে থাকা কুকুর দেখে স্বাভাবিকভাবেই ভয় পেল। অজান্তেই দৌড় শুরু করলো আরেক দিকে যাওয়ার জন্য। লক্ষ্যকে দৌড়াতে দেখে লাল পাহাড় খুশি হলো। তার উত্তেজনা বাড়ল। 4 পায়ে দৌড়ে সে হামলে পড়ল তুষারের উপর। প্রথম কামড়টা দিল তার পায়ে। তুষার খেই হারিয়ে পড়ে গেল রাস্তায়। হাত দিয়ে সরাতে চাইল কুকুরটাকে। বাধা পেয়ে লাল পাহাড় হাতেও কামড় দিল। চিৎকার করে উঠল তুষার। তার শরীরের রক্ত তখন মাটি ছুঁয়েছে। দেয়ালের ওপাশ থেকে তৃপ্তির হাসি হাসলো ইতমিনান। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল। তুষারের চিৎকারে রাস্তায় লোকজনের মনোযোগ সেদিকে গেছে। অনেকে আশপাশ থেকে হৈ হৈ করছে। তবে কুকুরটার এমন মান মুখভঙ্গি দেখে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। ততক্ষণে তুষারের শরীরে আরও কয়েক জায়গায় জখম করে ফেলেছে লাল পাহাড়। ইতমিনানের চোখে ভাসছে মালিহার বাম গালের আঙুলের ছাপ। যখন লাল পাহাড় তুষারের গালে কামড়ে ধরল, তখন ইতমিনান এমন ভঙ্গিতে ছুটতে ছুটতে এলো যেন তার কি হারিয়ে গেছে। তুষারকে ধরা শুয়ে এবং লাল পাহাড়কে তার উপরে দেখে যেন সে আঁতকে উঠল। তড়িঘড়ি করে এগিয়ে গেল লাল পাহাড়ের কাছে। লাল পাহাড়ের তখন চারদিকে কোথাও খেয়াল নেই। ইতমিনান কাছে এসে জোরে সুরে ডাকলো লাল পাহাড়। কুকুরটা তাকালো। ইতমিনানের দিকে তাকিয়ে একবার গড় গড় করে উঠল।
ইতমিনান আবারও থমকে উঠল। কি হচ্ছে এসব? সরে এসো, সরে এসো বলছি। ততক্ষণে লাল পাহাড়ের উত্তেজিত ভাবটা থেতে এসেছে। আরেকবার ঘর ঘর করে এক পা পিছিয়ে গেল সে। সেই সুযোগে ইতমিনান তুষারের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল, মাথা ঝুঁকিয়ে বলল, এখনো জ্ঞান আছে দেখছি। মালিহা কিন্তু জ্ঞান হারিয়েছিল। তুষারের চোখ তখন নিভু নিভু হয়ে আসছে, তবে জ্ঞান সে হারায়নি। কান ঠিকমতো কাজ করছিল। মালিহার নাম শুনে চট করে ব্যথাতুর চোখ দুটো বড় হয়ে গেল। ইতমিনান ঘাড়টা আরেকটু নিচু করে তুষারের মাথার পেছনে হাত দিল। দূর থেকে দেখলে মনে হয় যেন তুষারকে ওঠানোর চেষ্টা করছে সে। চাপা কণ্ঠে খুব ঠেলে দিল, হেসে সে বলল, এক কুকুর আরেক কুকুরকে কামড়াচ্ছে, মালিহাকে দেখাতে পারলে কি যে শান্তি লাগতো। ইতমিনানকে এগিয়ে যেতে দেখে আর লাল পাহাড়কে সরে আসতে দেখে আশেপাশের লোকেরা ততক্ষণে এগিয়ে গেছে। তুষারের চারপাশ ঘিরে ধরেছে। ইতমিনান মাথা তুলে ব্যস্ত ভঙ্গিতে বলল, অটো ডাকুন কেউ, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। দুজন অটো খুঁজতে গেল। কয়েকজন ইতমিনানের পাশে এসে তুষারকে ধরে দাঁড় করালো। গাড়িতে উঠানোর সময় ইতমিনান তুষারের কানেই ফিসফিস করে বলল, বেঁচে থাকলে ভালো হওয়ার সুযোগ আসবে, আর মরে গেলে তো হলোই। হয় কুকুরের কামড় মনে রেখে বাঁচতে হবে, নয়তো কবরের ডান্ডার বাড়ি হজম করতে হবে। হ্যাভ এ গ্রেট জার্নি। চকচকে একটা হাসি দিল ইতমিনান। গাড়িটা ছেড়ে দিলেও তুষার বড় বড় চোখে দরজার দিকেই তাকিয়ে রইল। নিজের হাতের দিকে তাকালো ইতমিনান। রক্ত লেগে চটচট করছে। চায়ের দোকানের পাশের চাপকল থেকে হাত ধুয়ে নিল। লাল পাহাড় তখন এইটুকু মুখ করে ইতমিনানের দিকেই তাকিয়ে আছে। ইতমিনান একটু এগিয়ে দোকানগুলো ছাড়িয়ে সামনে গেল। লোকচক্ষুর অন্তরালে যে হাতের ইশারায় লাল পাহাড়কে ডাকলো। কুকুরটা মনিবের ইশারা পেয়ে দৌড়ে চলে গেল। ইতমিনান যে থামলো একটা ফার্মেসির সামনে। লাল পাহাড় তার পিছু পিছু। তার চোখ মুখ অপরাধ বোধের ছাপ স্পষ্ট। ইতমিনান হাতে গ্লাভস পরে লাল পাহাড়ের পায়ের জখমে ওষুধ দিল, ছোট্ট একটা ব্যান্ডেজ করে দিল। লাল পাহাড় কুই কুই করে ডাকলে নীল গ্লাভস পরা ডান হাতটা লাল পাহাড়ের মাথায় রাখলো ইতমিনান। লাল পাহাড় সাথে সাথে আবারও কুই কুই করলো। ইতমিনান হেসে বলল, আজকে রাতে স্পেশাল ট্রিট, কষাইয়ের থেকে তরতাজা হাড্ডি এনে দেবো, চলবে? লাল পাহাড় মাথা নামিয়ে কুই কুই করে উঠল। তুষারকে কুকুরে কামড়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কোচিংয়ে মোটামুটি হুলস্থুল পড়ে গেছে। সব টিচার তুষারকে হাসপাতালে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে নিতু নির্বিকার, তারও তো হেলদোল নেই। মরে টরে গেলে একটা কথা ছিল, সে এসেছে বেতন নিতে। তুষারের অনুপস্থিতিতে সমস্যা হবে না, সে নিজেরটা নিজে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার তার আছে। তুষারের টেবিলে ড্রয়ারে এই 2 দিনের বেতন রাখা আছে। অনেক স্টুডেন্ট বেতন দিয়ে দিয়েছে। মাসের 5 তারিখের মাঝে অগ্রিম বেতন দেওয়ার নিয়ম। সেখান থেকে গুনে গুনে নিজের বেতনটা নিয়ে নিল নিতু। কয়েকজন বাঁকা চোখে তাকালো। শব্দ করে ড্রয়ার বন্ধ করে নিতু বলল, আপনারা না রোগী দেখতে যাবেন, যাচ্ছেন না কেন? নিজেরাই রোগী হয়ে গেলেন নাকি? বয়স এবং পদে বাকি টিচাররা নিতুর থেকে নিচের দিকে আছে। কাজেই কেউ উচ্চবাচ্য করল না। সবাই হাসপাতালের পথ ধরলে নিতু কোচিং বন্ধ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ক্লাস টাইম হয়ে এসেছে। টেবিলের উপর নতুন তালা চাবি, দরজাটাও নতুন। তুষার বেশ গুছিয়ে এনেছিল। বোঝাই যাচ্ছে নিতু ব্যাগ হাতে নিতেই আঁখি এসে হাজির হলো। দুজন ক্লাসমেট হলেও কথাবার্তা খুব কম হয়। নিতু হলে থাকে না, দেখা সাক্ষাৎও সেভাবে হয় না। তবুও আঁখিকে দেখে নিতু চমকালো না, যেন জানাই ছিল ও আঁখি আসবে। ফের চেয়ারে বসলো নিতু। বিনা বাক্য ব্যয়ে সামনের চেয়ারে ঠেলে দিল। আঁখিকে আসন গ্রহণের নিঃশব্দ আহ্বান। কেমন আছো? ভালো, তুমি? নিতু আঁখির চোখের দিকে তাকালো। সেখানে চাপা একটা ক্ষোভ আছে। প্রকাশ না করার সর্বোচ্চ চেষ্টায় রত মেয়েটা। তবুও নিতু বুঝে ফেলল কেন। তার নিজের ভেতরও কি ওই রকমই ছাই চাপা ক্ষোভ আছে? কে জানে। আছি। কোচিং বন্ধ করে দিয়েছিলে নাকি? আশেপাশে তাকিয়ে বলল আঁখি। কেউ নেই বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ক্লাস টাইম শেষ, আমারও ক্লাস আছে, ক্যাম্পাসে যাব। ও, আমি মালিহার বেতনটা নিতে এসেছি। নিতুর দিকে তাকিয়ে বলল আঁখি। নিতুর ভ্রু কুচকে এলো। মালিহার বেতন কি ওর নিয়ে যাওয়া উচিত না? এখানে প্রক্সি দেওয়ার মানে কি? আঁখির মনে হলো নিতু তাকে ইচ্ছাকৃতভাবে খোঁচা দিচ্ছে। কারণটা বুঝলো না সে। নিতুর সাথে তো তার কোনো দ্বন্দ্ব নেই। এই নিয়ে আর মাথা ঘামালো না আঁখি। সুজার সাপটা বলল, মালিহা প্রচণ্ড অসুস্থ, কয়েকদিন আগে সিরিয়াস জ্বর এসেছিল, দুর্বল হয়ে পড়েছে, ক্লাসও করছে না, আর ও আমাকে পাঠায়নি।
ও এ বিষয়ে জানেও না, আমি নিজে এসেছি। ভেবেছিলাম তুষারের সাথে দেখা করব, কাজেই প্রক্সি দেওয়ার কথাটা ভিত্তিহীন। রাগ করলে নাকি? মালিহা সম্ভবত এখানে আর আসবে না। ওর এই মিনমিনে ভাবটা আমার পছন্দ না। যাই হোক, মনে হচ্ছে তুমি সবটা জানো। আরও একটু জেনে যাও। তুষারকে গতকাল কুকুর কামড়েছে। সিভিয়ার অ্যাটাক ভালোই হয়েছে। আখি দৃশ্যতই চমকে গেল, বিস্ময় ভাব তাকে ঘিরে রইল। তুষারের ঘটানো ঘটনা, তুষারের সাথে ঘটে যাওয়া ঘটনা, কোথাও যেন খুব সূক্ষ্ম একটা মিল আছে, একটা যোগসূত্র আছে। আখি মেলানোর চেষ্টা করলেও পারল না। নিতুর কণ্ঠে তার ধ্যান ভাঙল। এই যে মালিহার বেতন। পরপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার একটু তাড়া আছে, কিছু মনে করো না, বের হতে হবে। সমস্যা নেই, ধন্যবাদ, আমি আসছি। রাস্তায় হাঁটতে হাঁটতে আখি ভেবে ভেবে কাহিল হয়ে গেল। তার সিক্সথ সেন্স বলছে ঘটনাটা যেন কাকতালীয় নয়, পরিকল্পিত। তবে ভাবনার কুল কিনারা পেল না সে। আখি বেমালুম ভুলে গেল জগতের কোনো কিছু আসলে কাকতালীয় নয়। অদৃশ্য এক সত্তা সব ঘটনার মাঝেই যোগসূত্র রেখে দেন খুব সূক্ষ্মভাবে। অনেকদিন পর চুলা জ্বালিয়েছে ইতমিনান। এতদিন হোটেলের খাবার খেয়ে খেয়ে তার পেট পচে গেছে, এমনটাই তার ধারণা। বাজারে নতুন টমেটো এসেছে, কিনে নিয়ে আসা টমেটোর চচ্চড়ি আর গরম ভাত। খাবারটার চেহারা মনে করতেই পেটে আরেকটা পাক দিল। ভাত তখনও হয়নি, মাত্র চাল ফুটতে শুরু করেছে। মনটা ঘোরানো দরকার, নয়তো খাবারের চিন্তায় চোখ অন্ধকার হয়ে আসবে। টমেটো চচ্চড়ি ঢেকে রেখে ঘরে গেল সে। ভেজা হাত গেঞ্জিতে মুছে ফোন হাতে নিল। নিজের সর্বনাশ নিজে কিভাবে করে কেউ তার কাছে শিক্ষক। ভাবতেই ইতমিনানের হাসি পায়। যে মেয়েটার কণ্ঠ শুনলে, যে চেহারাটা দেখলে প্রতিনিয়ত সে দুর্বল হয়ে পড়ে, তাকে বারবার দেখতে চাওয়ার, শুনতে চাওয়ার কি আকুলতা। এই জন্যই বুঝি পোকার দল ছুটে ছুটে আগুনের কাছে যায়। 4 বার রিং বাজার পর ফোন ধরল মালিহা। শোনা গেল তার দুর্বল কণ্ঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগেছে নাকি? একটু জ্বর এসেছিল। কবে? ইতমিনান শান্ত কণ্ঠে প্রশ্ন করল। ইতস্তত কণ্ঠে জবাব দিল মালিহা। ওই দিন রাতে। কিছুক্ষণের নীরবতা। দীর্ঘশ্বাস ছেড়ে ইতমিনান বলল, ঠান্ডা কি বেশি? ডাক্তারের কাছে যেতে হবে? না, ক্যাম্পাসের মেডিকেল সেন্টার থেকে চেক আপ করিয়ে এসেছি, ঔষধ দিয়েছে। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলিস। আচ্ছা। মালিহা, বিকেলের ওই টিউশনিতে যাচ্ছিস? এই কদিন যাইনি, আজ থেকে যাব ভাবছি। আমি এক জায়গায় কথা বলেছিলাম, আমার ফ্রেন্ডের বোনের ছেলে না মেয়ে যেন, ছোট বাচ্চা। তোর আগ্রহ থাকলে কথা বলবো। 2-1 ঘন্টা ওকে সময় দিতে হবে, এই আর কি। গেলে বলিস। মালিহা কিছুক্ষণ চুপ রইল। বাসা কোথায়? আমিও জানি না, রনি আমার ফ্রেন্ড যেতে বলেছে একদিন। সেদিন যেই না হয় কথাবার্তা বলে দেখলাম, সুবিধা হলে যাবি, না হলে বাদ। এখানে তো কোনো জোর নেই। তোমার কেমন ফ্রেন্ড? ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো মালিহা। ইতমিনান বুঝলো। ভালো বন্ধু, তবে ওটা তো ওর বাড়ি না, ওর বোনের বাড়ি। ও তো ওখানে থাকেও না, আর গেলে তো সব দেখে শুনেই আসবো। যাবি? মালিহার মন হলো ইতমিনানের আগ্রহ আছে। এই উপকারী মানুষটার কথাই সে না বলবে কিভাবে? আচ্ছা, যাব ইনশাআল্লাহ। আচ্ছা, রাখি। রাত নামতেই নাজিফা এলো। মালিহার হাত ধরে বলল, কেমন আছো? ক্লাসে যাচ্ছ না? অসুস্থ? মালিহা প্রথম প্রশ্নটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করলো। কেমন আছে সে? বিপদের মুখ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে এনেছেন। আর একটু এদিক সেদিক হলে কি হতে পারতো সেটা মালিহা চিন্তাও করতে পারে না। দুঃসহ ভবিষ্যতের হাতছানি থেকে বেঁচে আসা একটা মানুষ কেমন থাকে? দৃঢ় কণ্ঠে মালিহা বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে শরীরটা, তাই ভালো লাগছিল না, এজন্য ক্লাসে যাইনি। দ্রুত ভালো হয়ে যাও, আর ক্লাস মিস দিলে মাথা থাকবে না। নাজিফা হাসলো। যোগ দিল মালিহাও। যাওয়ার সময় কি মনে করে মালিহার মাথায় হাত বুলে গেল নাজিফা। মালিহার মনে হলো ওই স্পর্শটুকু তার খুব দরকার ছিল, খুব বেশি। রাত 8টার দিকে আখি রুমে এলো। মালিহার হাতে তুলে দিল বেতনের 7,000 টাকা। মালিহা বিস্মিত কণ্ঠে বলল, আপনাকে দিয়ে দিল? নিতু দিয়েছে। তুষারকে নাকি কুকুর কামড়েছে, হসপিটালাইজড। মালিহা চমকে উঠল।
যে লোকটা দুদিন আগে নিজে হিংসাত্মক আচরণ করেছে তার সাথে আবার একই ঘটনা ঘটল। ফোন বেজে উঠল, কথা থামালো মালিহা। নিতু ফোন দিয়েছে। খোঁজ খবর নেয়ার পর নির্বিকার কণ্ঠে নিতু বলল, চিঙে আসা বাদ দিলে তুষারের কি আসবে যাবে, তার চেয়ে ওর সামনে দিয়ে সব কাজ করবে। ও দেখবে আর ফুলবে, কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না? যেন নিজেকেই জিজ্ঞেস করলো মালিহা। কে নিশ্চয়তা দিল যে তুষার একই কাজ পুনরায় করার চেষ্টা করবে না? এভাবে ভীতু হয়ে থাকলে তো সারা জীবন চলতে পারবে না। নিতুর কথার বিপরীতে মালিহা ভাবল সে ভীত। বেশ, ভীতই শুই। এভাবে সারা জীবন আমি চলতেও চাই না আপু, শুধু কয়েকটা দিন। ভাইটা বড় হলেই আমি ইস্তফা নেব। নিতু আর কিছু বলল না। ফোন রেখে মালিহা ভাবল তুষারদের মুখোমুখি না হওয়াকে ভীতু বলে। হেরিয়ে যেয়ে সে যদি বিপদ থেকে বেঁচে যায় তবু। অফিসে এসে চমকপ্রদ এক তথ্য পেল ইতমিনান। বস নাকি নোটিশ দিয়েছেন। সেই নোটিশ পড়ে সকলেই বসের প্রশংসায় পঞ্চমুখ। ইতমিনান নিজেও সেটা পড়ল। প্রশংসা করার মতোই বটে। অফিসের সকল নারী কর্মীর জন্য মাতৃত্বকালীন ছুটি হিসেবে 4 মাস সময় বরাদ্দ করা হয়েছে। প্রশান্তির হাসি হাসল ইতমিনান। লতা আপা শেষমেশ ছুটি পেয়ে গেল। ফুরফুরে মন নিয়ে তার দিন শুরু হলো। ঘন্টা খানিক পর বসের রুমে ডাক পড়ল তার। মনে মনে হিসাব করলো কোনো কাজ উল্টাপাল্টা হয়েছে নাকি। মনে পড়ছে না। প্রমোদ গুনল ইতমিনান। বস তো আলাদা করে কাউকে ডাকেন না, যা বলার মিটিংয়ে বলে দেন। কপালে কি আছে আল্লাহ জানেন। দূর দূর বুক নিয়ে অনুমতি চাইল ইতমিনান। ভদ্রলোক দরাজ গলায় ভেতরে ঢুকতে বললেন। লোকটা চোখ থেকে চশমা খুলে ল্যাপটপের শাটার আধবোজা করে রাখলেন। ইশারায় ইতমিনানকে বসতে বললেন। ইতমিনান বসল। গম্ভীর কণ্ঠে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।